প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাসে আছি এখন। আজকে আমরা লেকচার 6 সবাই করব। আমরা প্রথম অধ্যায়ে আছি, সবাই জানি। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি। এখান থেকে বিগত ক্লাসগুলোতে আমরা নতুন নতুন প্রতিটা ক্লাসে নতুন নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করেছি, শিখেছি। আজকেও আমরা নতুন একটা বিষয় নিয়ে শিখব, আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসায়িক লেনদেন চিহ্নিত করার পদ্ধতি এবং উহার ব্যাখ্যা ও বিশ্লেষণ। আচ্ছা, তোমাদের সবার বই আছে, তোমরা বইটা খুলে সেখানে দেখতে পারো যে প্রথম অধ্যায়ে এই নামে একটা টপিক আছে। তোমরা হাতে পেন্সিলও রাখতে পারো। আর আমি স্ক্রিনে যেভাবে লিখে দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বইতে সেভাবে মার্ক করে রাখতে পারো বা আন্ডারলাইন করে রাখতে পারো পেন্সিল দিয়ে, যদি প্রয়োজন হয়। কোনো লাইন তোমাদের কাছে নতুন মনে হচ্ছে বা কোনো একটা শেখার মতো কোনো বিষয় বা কোনো আইটেম নতুন মনে হচ্ছে, সেটা তোমরা পেন্সিল দিয়ে মার্ক করে রাখতে পারো। তাহলে চলো আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি। ব্যবসায়িক লেনদেন চিহ্নিত করার পদ্ধতি এবং উহার ব্যাখ্যা ও বিশ্লেষণ। সবাই স্ক্রিনে একটু ফলো করি, সাথে বইটাও খোলা রাখি। ব্যবসায়িক লেনদেন চিহ্নিত করার পদ্ধতি। প্রতিদিন প্রতিষ্ঠানে অসংখ্য ঘটনা সংঘটিত হয়। এই সকল ঘটনাসমূহের মধ্য থেকে শুধুমাত্র লেনদেন সমূহকে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধ করা হয়। তাই প্রথমত প্রতিষ্ঠানে সংঘটিত অসংখ্য ঘটনাসমূহ হতে লেনদেনগুলোকে চিহ্নিত করতে হয়। আচ্ছা, এই প্যারাগ্রাফে লেখা আছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন অনেক ঘটনাই ঘটে। আর এই সমস্ত ঘটনা থেকে লেনদেনগুলোকে, শুধুমাত্র যেগুলো লেনদেন, সব ঘটনা তো আর লেনদেন হয় না, তো যে সমস্ত ঘটনাগুলো লেনদেন সেগুলোকে শুধুমাত্র হিসাবের খাতায় বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধ করতে হয়। আর ঘটনার মধ্য থেকে কোন ঘটনাগুলো লেনদেন সেগুলা লিপিবদ্ধ করার জন্য প্রথমে লেনদেন কোনগুলো সেগুলো কিন্তু আগে চিহ্নিত করে নিতে হয়। অর্থাৎ কোন কোন ঘটনাকে লেনদেন বলা যাবে বা লেনদেন হিসাবে ধরা যাবে সেগুলো আগে চিহ্নিত করে নিয়ে, মার্ক করে নিয়ে, সেগুলো থেকে সেই লেনদেনগুলোকে হিসাবের খাতায় আমাদের লিপিবদ্ধ করতে হয়। আচ্ছা, দ্বিতীয় প্যারাগ্রাফে লেখা আছে, দেখো, কোনো ঘটনাকে তখনই লেনদেন বলা যাবে যখন এটা নিম্নোক্ত দুটো শর্ত পূরণ করবে। তাহলে যেহেতু সব ঘটনাই লেনদেন না, আমরা সবাই জানি যে কোনো একটা ঘটনা ঘটলেই সেটাকে লেনদেন বলা যাবে না। তাহলে কোন কোন ঘটনাকে লেনদেন বলা যাবে, কিভাবে বুঝবো যে আমরা ঘটনাটি লেনদেন? তাহলে আমরা কোনো ঘটনাকে লেনদেন তখনই বলতে পারবো যখন এটি নিম্নোক্ত দুটি শর্ত পূরণ করবে। চলো আমরা দেখি শর্ত দুটো কি কি। 1, ঘটনাটি অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে, এবং 2, ঘটনাটি অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার অর্থাৎ সম্পদ বা দায় উভয়ে তাৎক্ষণিক পরিবর্তন আনবে। তাহলে এই যে দুটি শর্ত, একটা ঘটনাকে লেনদেন হতে হলে তাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে এবং সেই ঘটনাটি দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার তাৎক্ষণিক পরিবর্তন ঘটবে, বা ঘটনাটি কি করবে, প্রতিষ্ঠানের সম্পদ বা দায় উভয় ক্ষেত্রেই তাৎক্ষণিক পরিবর্তন আনবে, আর্থিক অবস্থার পরিবর্তন আনবে। তাহলে দেখো, এই দুইটা যে বাক্য এখানে লেখা আছে, 1 এবং 2, এই যে দুইটা শর্ত, এই দুইটা শর্ত সম্বন্ধে কিন্তু আমরা পরিচিত। আমরা যখন লেনদেন নিয়ে আলোচনা করেছি প্রিভিয়াস কোনো ক্লাসে বা লেকচারে, সেখানে কিন্তু আমরা লেনদেনের বৈশিষ্ট্য পড়েছিলাম। লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম দুইটা বৈশিষ্ট্যই ছিল কিন্তু এই 1 আর 2, যে কোনো একটা ঘটনা তখনই লেনদেন হবে যদি সেই ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ করা যায় এবং সেই ঘটনাটি যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। এই দুইটা বৈশিষ্ট্য ছিল প্রথম দুইটা বৈশিষ্ট্য, প্রধান দুইটা বৈশিষ্ট্য। এছাড়া অন্যান্য আরো অনেক বৈশিষ্ট্য ছিল, কিন্তু মেইন দুইটা বৈশিষ্ট্য হচ্ছে এইটা। এই দুইটা বৈশিষ্ট্যকে এখানে শর্ত হিসাবে বলা হয়েছে, যে এই দুইটা শর্ত যদি কোনো ঘটনা পূরণ করে, কোনো ঘটনা যদি এই দুটো শর্ত পূরণ করে, তখনই এই ঘটনাকে লেনদেন বলতে পারবো। তাহলে যেহেতু এটা আমাদের মানে লেনদেন চিহ্নিত করার একটা উপায়, তাহলে এই দুইটা শর্ত আমাদের মুখস্থ করে ফেলতে হবে। একদম এখানে বসে মুখস্থ করে ফেলতে হবে যে কোনো ঘটনাকে আমরা কখন লেনদেন বলতে পারি। তখনই লেনদেন বলতে পারি যদি ওই ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, অর্থাৎ
অর্থ দ্বারা পরিমাপ করা যায় বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এবং সেই ঘটনাটি যদি তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার অর্থাৎ সম্পদ বা দায় উভয় ক্ষেত্রেই পরিবর্তন আনে। একটা জিনিস খেয়াল করো, এই দুইটা শর্তের একটা শর্ত যদি কোনো ঘটনা পূরণ করে, দুইটার মধ্যে একটা যদি পূরণ করে, তাহলেও কিন্তু তাকে লেনদেন বলা যাবে না। দুইটার মধ্যে দুইটাই পূরণ করতে হবে। এই দুইটা শর্তই কিন্তু কোনো একটা ঘটনাকে পূরণ করতে হবে, তা না হলে তাকে লেনদেন বলা যাবে না। যদি দুইটার মধ্যে প্রথমটা পূরণ করলো, দ্বিতীয়টা পূরণ করলো না কোনো ঘটনা, তাহলেও কিন্তু লেনদেন বলা যাবে না। আবার দ্বিতীয়টা পূরণ করলো, প্রথমটা পূরণ করলো না, সেটাকেও লেনদেন বলা যাবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দুইটা শর্তের মধ্যে দুইটাই পূরণ করতে হবে। ঠিক আছে? তাহলে এই দুইটা শর্ত একদম জায়গায় বসেই তোমরা মুখস্থ করে ফেলো, যেন আমরা কোনো একটা ঘটনা আমাদের সামনে উপস্থাপন করা হলে আমরা সেটা দেখে বলতে পারি এটা লেনদেন নাকি লেনদেন নয়। আচ্ছা, এরপরে লেখা আছে দেখো, উপরোক্ত ভাবে লেনদেন সমূহ চিহ্নিত করার পর উক্ত দুটি শর্তকে লেনদেন চিহ্নিত করার কারণ বা ব্যাখ্যা হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই যে দুইটা শর্ত, এই দুইটা শর্তকে আমরা লেনদেন চিহ্নিত করার উপায়ও বলতে পারি, আবার লেনদেন চিহ্নিতকরণ করে এই দুইটা শর্তকে আমরা ব্যাখ্যা বা কারণ হিসাবেও দেখাতে পারি। আবার হিসাব সমীকরণের ভিত্তিতেও লেনদেনকে ব্যাখ্যা করা যায়। দেখো সর্বশেষ লাইনে বলা হয়েছে যে হিসাব সমীকরণের মাধ্যমেও কিন্তু আমরা কোনো একটা ঘটনা লেনদেন কিনা, কেন সেটা লেনদেন, সেটাকেও আমরা কিন্তু ব্যাখ্যা হিসাবে দেখাতে পারি। কিসের মাধ্যমে? হিসাব সমীকরণের মাধ্যমে। তো আজকের লেকচারে আমি তোমাদের এই দুই ধরনের ব্যাখ্যা বা কারণ দিয়েই একটা উদাহরণ তোমাদের শেখাবো, মানে দেখানো হয়েছে আজকের ক্লাসে। এখন আমরা এরকম একটা উদাহরণ দেখব সবাই, যে কিছু ঘটনা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, সেখান থেকে আমাদের কোন কোন ঘটনাগুলো লেনদেন সেগুলো চিহ্নিতকরণ করতে বলা হয়েছে, আর কেন সেটা লেনদেন সেটার কারণ বা ব্যাখ্যা দেখাতে বলা হয়েছে। তো আমরা দুইভাবেই কারণ বা ব্যাখ্যা দেখাতে পারি, পরীক্ষায় যেটা আসবে সেটাই যেন আমরা দিতে পারি, এজন্য দুইভাবেই তোমাদের জন্য আজকের ক্লাসে আমি উপস্থাপন করেছি। চলো তাহলে আমরা উদাহরণটা দেখি। নিম্নে একটি উদাহরণের সাহায্যে লেনদেন চিহ্নিত করার পদ্ধতি এবং উহার ব্যাখ্যা ও বিশ্লেষণ দেখানো হলো। মিস্টার রাতুল একজন পাইকারি ব্যবসায়ী। 2011 সালের জুলাই মাসে তার নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। আচ্ছা, মিস্টার রাতুল একজন ব্যবসায়ী। কি ধরনের ব্যবসায়ী? পাইকারি ব্যবসায়ী। তো 2011 সালের তার ব্যবসা প্রতিষ্ঠানের 2011 সালের কিছু ঘটনা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, জুলাই মাসের কিছু ঘটনা এখানে দেওয়া হয়েছে। চলো আমরা ঘটনাগুলো দেখি। 2011 জুলাই 2 তারিখে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে করিমের কাছ থেকে ধারে পণ্য ক্রয় 15,000 টাকা। 10 তারিখে বলা আছে মিতুলের কাছে ধারে পণ্য বিক্রয় 35,000 টাকা। 15 তারিখ করিমকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। 20 তারিখ মিতুলের কাছ থেকে পাওয়া গেল 25,000 টাকা। 25 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 7,000 টাকা। 26 তারিখ বোনের বিয়েতে নিজস্ব তহবিল হতে খরচ 12,000 টাকা। 28 তারিখ বিবাহ বার্ষিকী উপলক্ষে উপহার পাওয়া গেল 20,000 টাকা। এখানে এই যে জুলাই মাসের 2 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কতগুলো ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। তারপর কি করতে বলা হয়েছে? নিচে লেখা আছে, উপরোক্ত ঘটনাগুলো লেনদেন কিনা তা চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা করো। তাহলে কোনো ঘটনাকে আমরা লেনদেন হিসাবে চিহ্নিত করতে চাই, তাহলে আমাদের কোন দুটো শর্ত মাথায় রাখতে হবে? একটু আগে পড়েছি, আবার একটু শর্ত দুটো দেখি। যে কোনো ঘটনাকে তখনই লেনদেন বলা যাবে যখন এটা নিম্নোক্ত দুটি শর্ত পূরণ করবে। 1, ঘটনাটি অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে, এবং 2, ঘটনাটি অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার তাৎক্ষণিক পরিবর্তন আনবে। তাহলে দুইটা শর্তই আমরা কিন্তু মুখস্থ করে ফেলেছি। তাহলে দেখি এই ঘটনা থেকে কোন কোন ঘটনা অর্থের অঙ্কে পরিমাপ করা যায় এবং সেটি দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। তাহলে এই ধরনের প্রশ্ন যখন আমাদের সামনে থাকবে যে ঘটনা থেকে চিহ্নিতকরণ করো কোনগুলো লেনদেন কিনা সেটা চিহ্নিতকরণ করো এবং সেখান থেকে কারণ বা ব্যাখ্যা আমাদের দেখাও, এরকম প্রশ্ন যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা সলিউশনে যাই। সেখানে গিয়ে দেখব আমরা যে কিভাবে আমাদের ছকটা এঁকে প্রেজেন্টেশন করতে হয়, কি ধরনের ছকে। তাহলে সমাধানটা দেখানো হয়েছে এখানে। দেখো, লেনদেন চিহ্নিতকরণ এবং উহার কারণ ও ব্যাখ্যা। যদি আমাদের কোনো ঘটনা থেকে লেনদেন চিহ্নিতকরণ করতে বলা হয় এবং সেগুলোর কারণ বা ব্যাখ্যা দেখাতে বলা হয়, সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের একটা ছক আঁকতে হবে। এটাই মানে বেস্ট একদম। এভাবে যদি আমরা প্রেজেন্টেশন করি তাহলে সেখানে একদম পূর্ণ নাম্বার পাওয়া যাবে যদি আমাদের চিহ্নিতকরণ এবং ব্যাখ্যা সঠিক হয়।
এবং এই ছকটার মধ্যে মানে ঘটনাগুলো উল্লেখ করতে হয় তারিখ অনুযায়ী এবং সেখান থেকে লেনদেনগুলো চিহ্নিতকরণ করতে হয় এবং কারণ বা ব্যাখ্যা দিতে হয়। তাহলে 4টা কলাম আমাদের রাখতে হয়। প্রথমে হচ্ছে তারিখ, তারপর হচ্ছে আমরা ঘটনাগুলো লিখবো, আমাদের প্রশ্নে যে ঘটনাগুলো দেয়া আছে সেগুলো উল্লেখ করার জন্য আমরা আরেকটা কলাম রাখবো। তারপর তৃতীয় কলামটা রাখবো ঘটনাগুলো লেনদেন কিনা সেটা নির্ণয় করে এখানে লিখবো, যে লেনদেন বা লেনদেন না হলে লিখবো লেনদেন নয়, তাহলে লেনদেন কিনা সেটার জন্য একটা কলাম রাখবো এবং লাস্টের কলামটা অর্থাৎ 4th কলামটা আমরা কারণ বা ব্যাখ্যা লেখার জন্য রাখবো। এই ধরনের ছকের সাথে তোমরা পরিচিত, কারণ নবম দশম শ্রেণীতে প্রথম অবস্থায় এই ধরনের অঙ্কগুলোই তোমাদের সামনে ছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি লিখবো, যে ঘটনাগুলো আমাদের সামনে দেয়া আছে সেগুলোর জন্য তারিখ লেখার জন্য আমরা একটা কলাম রাখবো। তারপর ঘটনাগুলো উল্লেখ করব পর্যায়ক্রমে, তারিখ অনুযায়ী প্রত্যেকটা ঘটনা উল্লেখ করব আলাদা আলাদা ভাবে, এবং একটা ঘটনা লেনদেন হিসেবে চিহ্নিতকরণ করার পর ব্যাখ্যা লেখার পর সেটাকে আমরা একটা দাগ দিয়ে বন্ধ করে দিব। প্রত্যেকটা ঘটনা এইভাবে লেনদেন হিসেবে দেখানোর পর বা লেনদেন নয় কিনা সেটা দেখানোর পর আমরা দাগ দিয়ে দিয়ে প্রত্যেকটা ঘটনাকে আলাদা হিসাবে রাখবো, আলাদা করে রাখবো প্রত্যেকটাকে। ঠিক আছে? দেখো এখানে আমি প্রত্যেকটা ঘটনা লেনদেন কিনা চিহ্নিতকরণ করে ব্যাখ্যা লিখে সেটাকে পুরো একটা দাগ দিয়ে আলাদা করে দিয়েছি। বইতেও এভাবে উপস্থাপন করা হয়েছে। তো তোমরা যারা আছো সামনে তোমরা খাতা নিয়ে বসতে পারো, খাতায় সাথে সাথে এখানে স্ক্রিন দেখে সাথে সাথে কলম বা পেন্সিল দিয়ে ছকটা এঁকে ফেলতে পারো। ছকটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, কিন্তু লেখাগুলো লিখবে কলম দিয়ে। ঠিক আছে? তাহলে এরকম 4 কলাম বিশিষ্ট একটা ছক তোমরা এঁকে ফেলো। প্রত্যেকটা কলামের শিরোনাম দাও। প্রথম কলামের শিরোনাম তারিখ, দ্বিতীয় কলামের নাম ঘটনা, তৃতীয় কলামের নাম লেনদেন কিনা, চতুর্থ কলামের নাম কারণ বা ব্যাখ্যা। তাহলে কোনো ঘটনাকে লেনদেন হিসেবে চিহ্নিতকরণ করে তার কারণ বা ব্যাখ্যা দেখাতে বললে আমরা এই ছকটা উপস্থাপন করে দেখাবো। চলো এবার আমরা তারিখ অনুযায়ী ঘটনাগুলো লিখি। 2011 জুলাই 2 আমাদের প্রথম ঘটনা। প্রশ্ন দেখে দেখে আমরা তারিখ এবং ঘটনা এই দুইটা কলাম পূরণ করে ফেলবো প্রশ্ন দেখে দেখে। এখানে 2 তারিখে যে ঘটনাটা দেয়া আছে আমরা হুবহু লিখে ফেলবো। ঠিক আছে? তাহলে 2 তারিখে বলা ছিল করিমের কাছ থেকে ধারে পণ্য ক্রয় 15,000 টাকা। প্রশ্নে এটাই বলা ছিল। তাহলে আমরা প্রথমে এই ঘটনাটা পড়ে আমরা দেখব এই ঘটনাটি লেনদেন হওয়ার জন্য 2টি শর্ত পূরণ করে কিনা। একটা হচ্ছে ঘটনাকে অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে। এখানে অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে বলতে বুঝিয়েছে যে করিমের কাছে যে পণ্য ক্রয় করা হয়েছে সেটা কত টাকা, টাকার মূল্যটা এখানে দেয়া আছে কিনা, বা আর্থিক কোনো ঘটনা এখানে সংঘটিত হয়েছে কিনা। দেখো এখানে 15,000 টাকা কিন্তু উল্লেখ করা আছে, ঘটনাটি কিন্তু অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে। তাহলে প্রথম শর্ত কিন্তু পূরণ করে ফেলেছে ঘটনাটি। এখন আমাদের দেখতে হবে দ্বিতীয় শর্তটি পূরণ করে কিনা। দ্বিতীয় শর্তটি কি? ঘটনাটি দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা প্রতিষ্ঠানের। আচ্ছা, করিমের কাছ থেকে যদি ধারে পণ্য ক্রয় করি এবং যেটা 15,000 টাকা, এখানে আর্থিক অবস্থার পরিবর্তন করেছে কিনা। তাহলে 15,000 টাকার পণ্য ক্রয় করার কারণে কিন্তু এখানে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা পণ্য ক্রয় করেছি, ধারে ক্রয় করেছি, সেখানে আমাদের পাওনাদারের সৃষ্টি হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে পাওনাদার আমাদের কাছ থেকে 15,000 টাকা পাবে, প্রতিষ্ঠান থেকে টাকাটা চলে যাবে, একটা দায়ের সৃষ্টি হয়েছে। আর অন্যদিকে কি হয়েছে? পণ্য ক্রয় করার কারণে প্রতিষ্ঠানে পণ্য এসেছে বা ক্রয় নামক একটা খরচ বৃদ্ধি পেয়েছে, যেটার কারণে প্রতিষ্ঠানের মূলধনও কমে গেছে খরচের কারণে। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। ঠিক আছে? সাথে সাথে হয়তো নগদ অর্থ চলে যায়নি, কিন্তু দায়ের সৃষ্টি হয়েছে। আর্থিক অবস্থা বলতে এখানে সম্পদ বা দায় আমি কিন্তু ব্র্যাকেটে লিখে দিয়েছিলাম, তোমরা প্রিভিয়াস স্লাইডে গিয়ে দেখতে পারো। এখানে বলেছি 2 নম্বরে ঘটনাটি অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার অর্থাৎ সম্পদ বা দায় উভয়ই তাৎক্ষণিক পরিবর্তন আনবে। আর্থিক অবস্থা বলতে শুধুমাত্র কিন্তু নগদ টাকাকে বোঝায় না, এখানে সম্পদ বা দায়। সম্পদ বা দায় বলতে দায়ের মধ্যে দায় ও মূলধন দুইটাই আছে। তাহলে সম্পদেরও পরিবর্তন ঘটাতে পারে এবং দায় বা মূলধনেরও পরিবর্তন ঘটাতে পারে। তাহলেই সেটাকে আমরা বুঝবো আর্থিক অবস্থার পরিবর্তন। তাহলে পণ্য ক্রয়ের কারণে কিন্তু আমাদের দুই দিকেই পরিবর্তন হয়েছে। ক্রয়ের কারণে খরচ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মূলধন কমে গেছে, তার মানে দায়ের পরিবর্তন হয়েছে এখানে। আবার 15,000 টাকা ধারে ক্রয় করেছি, তাহলে 15,000 টাকার পাওনাদারের সৃষ্টি হয়েছে, আরেকটা দায়ের সৃষ্টি হয়েছে। তাহলে দায় বৃদ্ধি পেয়েছে আর আরেক দিকে মূলধন হ্রাস পেয়েছে। এখানে আমরা এইভাবে লিখব না, আমরা যে 2টা শর্ত পূরণ করে লেনদেন চিহ্নিতকরণ করেছি সেই 2টা শর্তকেই আমরা ব্যাখ্যা হিসাবে এখানে দেখাবো। তাহলে চলো আমরা ঘটনাটি লেনদেন কিনা সেটা আগে লিখে নিই। দেখো লেনদেন কিনা এই কলামে আমরা লিখেছি লেনদেন।
এবং কারণ বা ব্যাখ্যা কি লিখেছি? ঘটনাটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে কারণ বা ব্যাখ্যা। এই দুইটা শর্তই আমরা ব্যাখ্যা হিসাবে দেখাবো। আশা করি তোমরা সবাই বুঝেছো। খুবই সহজ একটা বিষয়, শুধুমাত্র দুইটা লাইন আমাদের সঠিকভাবে মুখস্থ রাখতে হবে। প্রথম কথাটা হচ্ছে ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়, এবং দ্বিতীয় ব্যাখ্যাটা হচ্ছে বা শর্তটা হচ্ছে এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে বা পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে এই ঘটনাটি আমাদের দুটি শর্তই পূরণ করেছে বিধায় এটি একটি লেনদেন। তাহলে ওই শর্ত দুটিকে আমরা ব্যাখ্যা হিসেবে রাখবো। যে ক্ষেত্রে লেনদেন হবে কোনো ঘটনা, সেক্ষেত্রে আমরা এই হুবহু কথাটাই লিখে দিব, আর নতুন করে কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, শুধুমাত্র আমাদের দেখতে হবে যে ঘটনাটি লেনদেন কিনা, দুইটা শর্ত পূরণ করে কিনা। আচ্ছা, এরপরে 10 তারিখ। 10 তারিখে বলা হয়েছে মিতুলের কাছে ধারে পণ্য বিক্রয় 35,000 টাকা। এই ঘটনাটিও লেনদেনের দুটি শর্ত পূরণ করেছে। দেখো কিভাবে এই ঘটনাটিকে অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে। 35,000 টাকার একটা ঘটনা ঘটেছে, এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আর দ্বিতীয়ত, এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থারও পরিবর্তন হয়েছে, সম্পদ বা দায়েও পরিবর্তন হয়েছে। ধারে পণ্য বিক্রয়ের ফলে, পণ্য যদি ধারে বিক্রি করি আমাদের কিভাবে হয়? ধারে পণ্য বিক্রি করলে আমাদের দেনাদার বাড়ে, ভবিষ্যতে তার কাছ থেকে আমরা টাকা পাবো, দেনাদার নামক একটা সম্পদ বাড়ে। আর বিক্রয়ের কারণে মূলধন বৃদ্ধি পায়। মূলধন যেহেতু আয়, তাহলে মূলধন বৃদ্ধি পায়। আমরা যখন হিসাব সমীকরণ পড়েছি সেখানে আমরা দেখেছি কোন কোন বিষয়গুলো মূলধনকে হ্রাস করে বৃদ্ধি করে। যে বিষয়গুলো আয় সেটা মূলধনকে বা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, আর যে বিষয়গুলো ব্যয় সেগুলো মূলধনকে হ্রাস করে। তাহলে এখানে কিন্তু আর্থিক অবস্থা বা সম্পদ হচ্ছে দেনাদারের সৃষ্টি হয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আর্থিক অবস্থার কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে এটা একটি লেনদেন। তাহলে আমরা লেনদেন যেহেতু ঘটনাটি যেহেতু দুটি শর্তই পূরণ করেছে লেনদেন হওয়ার, তাহলে সেটাকে আমরা ব্যাখ্যা হিসাবে রেখেছি। উপরের কথাটাই হুবহু তোমরা লিখে দিবে। ঘটনাটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, একই কথা। 15 তারিখ করিমকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। এটি লেনদেন, কারণ এখানে ঘটনাটি দুটি শর্তই পূরণ করেছে। করিমকে 10,000 টাকা পরিশোধ করার কারণে হাত থেকে নগদ টাকা চলে গেছে, আর ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে। 10,000 টাকা পরিশোধ করেছে, এটা একটা আর্থিক ঘটনা। আর এর কারণে করিম নামক যে পাওনাদার ছিল 2 তারিখে, সে পাওনাদারও আমাদের কমে গেছে। 10,000 টাকা দিয়েছি, 15,000 টাকা দেওয়ার কথা ছিল, সেখান থেকে আমরা 10,000 টাকা দিয়েছি। তাহলে 10,000 টাকার পাওনাদারও কমে গেছে। পাওনাদার কমেছে এবং নগদ টাকা কমেছে, অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। সম্পদও হ্রাস পেয়েছে, দায়ও হ্রাস পেয়েছে। তাহলে যেহেতু এটা ঘটনাটি দুটি শর্তই পূরণ করেছে, তাই এটা লেনদেন। আর এখানে ব্যাখ্যাও আমরা সেম কথাটাই লিখব। ঘটনাটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। 20 তারিখ মিতুলের কাছ থেকে পাওয়া গেল 25,000 টাকা। মিতুলের সাথে আমাদের লেনদেন হয়েছিল 10 তারিখে, 35,000 টাকার লেনদেন হয়েছিল, সেখান থেকে আমরা 25,000 টাকা পেয়েছি। এটাও কিন্তু লেনদেন, কারণ ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে এবং এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থারও পরিবর্তন হয়েছে। কিভাবে? মিতুল নামক দেনাদার কমে গেছে আর 25,000 টাকা হাতে নগদ এসেছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। ঠিক আছে, তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে আমরা লেনদেনের কলামে লিখবো এটা লেনদেন এবং ঘটনাটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটা আমরা লিখব। কারণ বা ব্যাখ্যা হিসেবে যখন তোমাদের দেখাতে বলবে, নির্দিষ্ট করে কিছু যখন না বলবে, তাহলে আমাদের এইভাবে কারণ বা ব্যাখ্যা দেওয়াটাই সহজ, কারণ বারবার একই কথা লিখতে হয়। শুধুমাত্র একবার লিখতে পারলেই তোমাদের বারবার, যদি লেনদেন হয়ে থাকে, একই কথা লিখে দিলেই হবে, নতুন করে আর কিছু লিখতে হবে না। আর লেনদেন নয় যখন হবে, তখন এই যে এখানে লেনদেন নয়ের ঘটনা কারণগুলো আমি লিখে দিয়েছি, সেটা লিখে দিলেই হবে। তাহলে তোমরা এই যে ছকটা, সেটা খুব ভালোভাবে শিখবে, কারণ এটা তোমাদের জন্য প্রেজেন্ট করা সহজ। ঠিক আছে, আচ্ছা। এরপরে আছে 25 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 7,000 টাকা। তাহলে এই ঘটনাটি কি লেনদেন কিনা তোমরা নিজের একটু চিন্তা করো। ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে, 7,000 টাকার একটা ঘটনা ঘটেছে। আর দ্বিতীয়ত, এটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে কিনা দেখো তো। এটা ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, প্রতিষ্ঠান থেকে মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করেছে, অর্থাৎ মূলধন কমে গেছে। আর অন্যদিকে 7,000 টাকা কিন্তু কি হয়েছে, উত্তোলন নামে মানে একটা হিসাবের সৃষ্টি হয়েছে, উত্তোলন হিসাব, এবং এখানে কি বলে, নগদ টাকা কমে গেছে। তো উত্তোলন হিসাবের কারণে মূলধনটা কমে গেছে আর ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে গেছে।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো মালিক যখন প্রতিষ্ঠান থেকে টাকা উঠায় প্রতিষ্ঠানের নগদ কমে যায়, আর অন্যদিকে কি হয়, মালিকানা সত্ত্ব বা মূলধন হ্রাস পায়, অর্থাৎ আর্থিক অবস্থার কিন্তু এখানে পরিবর্তন হয়েছে। তাহলে ঘটনাটিকে আমরা লেনদেন বলতে পারি। দেখো আমরা লিখেছি, এখানে আমি লিখে দিয়েছি এটি লেনদেন। লেনদেন কিনা, যেগুলো লেনদেন আমি লাল কালি দিয়ে লিখেছি, আর যেগুলো লেনদেন নয় সেগুলো নীল কালি দিয়ে মার্ক করেছি। তাহলে কেন এটা লেনদেন? স্বাভাবিকভাবে মানে সাধারণ যেই ব্যাখ্যা আমরা যখন দিব তখন শর্ত দুটো লিখে দিব, উপরে যেভাবে লিখে দিয়েছি সেম শর্ত দুটো এখানে বা সেম ব্যাখ্যাটা এখানে লিখে দিব। ঘটনাটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, একই কথা। এরপর ২৬ তারিখ বলা হয়েছে বোনের বিয়েতে নিজস্ব তহবিল হতে খরচ ১২,০০০ টাকা। আচ্ছা, বোনের বিয়েতে নিজস্ব তহবিল হতে খরচ হয়েছে ১২,০০০ টাকা। এখানে কিন্তু প্রতিষ্ঠানের সাথে কোনো বিষয় জড়িত নয়। নিজস্ব তহবিল বলতে মালিক তার ব্যক্তিগত তহবিল হতে হাতে টাকা ছিল তার নিজের হাতে, সেই টাকাটা থেকে তার বোনের বিয়েতে খরচ করেছে। এখানে প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। ঘটনাটি যদিও মানে অর্থ দ্বারা পরিমাপ করা যাচ্ছে, যেহেতু ১২,০০০ টাকার কথা বলা আছে, এটা একটা আর্থিক ঘটনা, প্রথম শর্তটা পূরণ করেছে, কিন্তু এর দ্বারা কিন্তু প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। তাহলে দুটো শর্ত কিন্তু এখানে পূরণ করেনি ঘটনাটি, একটি পূরণ করেছে। তাহলে এই ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো না। তাহলে আমরা কি লিখবো এখানে? এটি লেনদেন নয়। কেন লেনদেন নয়? ব্যাখ্যায় বলে দিয়েছি, দেখো ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ করা গেলেও এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার তাৎক্ষণিক কোনো পরিবর্তন হয়নি, এ কারণে এটি লেনদেন নয়। এরপর ২৮ তারিখ বলা হয়েছে বিবাহ বার্ষিকী উপলক্ষে উপহার পাওয়া গেল ২০,০০০ টাকা। আচ্ছা, ২০,০০০ টাকার উপহার পাওয়া গেল বা ২০,০০০ টাকা উপহার পেয়েছি, কিন্তু এটা ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে, যেহেতু ২০,০০০ টাকার কথা বলা হয়েছে, কিন্তু এর দ্বারা প্রতিষ্ঠানের কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মালিকের বিবাহ বার্ষিকী ছিল, সে উপহার পেয়েছে, কিন্তু এখানে তো প্রতিষ্ঠানের কোনো টাকার পরিবর্তন হয়নি বা আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, সুতরাং এটি আমরা লেনদেন বলবো না। তাহলে আমরা কি লিখবো? এটি লেনদেন নয়। এখানে ব্যক্তিগত পরিবর্তনটা দেখানো হয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন ব্যক্তিগতভাবে হয়েছে, কিন্তু প্রতিষ্ঠানের হয়নি। কিন্তু আমাদের শর্তে বলা ছিল যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। তাহলে এটি যেহেতু লেনদেন নয়, কেন লেনদেন নয়? ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ করা গেলেও এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার তাৎক্ষণিক কোনো পরিবর্তন হয়নি, তাই এটি লেনদেন নয়। তা আশা করি এই ছকটা তোমাদের কাছে সহজই লাগবে, কারণ আমি বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়েছি, কিন্তু তোমরা যখন পড়বে, রিডিং পড়বে যখন, তখন তোমাদের কাছে সহজ মনে হবে। এবং ঘটনা লেনদেনের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাখ্যা এক, এবং লেনদেন নয়ের ক্ষেত্রে তোমরা দেখবে সেখানে ঘটনাটি কোন শর্তটি পূরণ করেছে, যেটা পূরণ করেছে সেটা লিখে কোনটি পূরণ করেনি সেটা উল্লেখ করে দিবে, তাই এটা লেনদেন নয়। অনেক ক্ষেত্রে বলা যেতে পারে যে কোনো ঘটনা একটা দিয়ে দিল, সেখানে অর্থের অঙ্কটা দিয়ে দিল না, তখন আমরা বলবো যে ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে না এবং এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাও পরিবর্তিত হচ্ছে না। আমরা এগুলো খেয়াল করব। যেখানে অর্থ দেওয়া থাকবে সেখানে আমরা অর্থের অঙ্কে পরিমাপ করতে পারবো, আর যদি সেটা তাৎক্ষণিক পরিবর্তন না ঘটায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার, আমরা সেটাও উল্লেখ করে দেব, যেগুলো লেনদেন নয়। তাহলে ঘটনাটি আগে ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে ঘটনাটি লেনদেন হওয়ার দুইটা শর্ত পূরণ করেছে কিনা। যদি পূরণ করে তাহলে আমরা লেনদেন লিখব এবং সেই দুইটা শর্তকে ব্যাখ্যা হিসাবে দেখাবো, এবং দুইটা শর্ত যদি পূরণ না করে আমরা সেটাও উল্লেখ করব এবং সেটাকে লেনদেন নয় হিসাবে চিহ্নিত করব, এবং কেন সেটা লেনদেন নয় সেটা উল্লেখ করে দিব ব্যাখ্যা হিসাবে। এরপরের যে বিকল্পভাবে আরেকটা সমাধান তোমাদের দেখিয়েছি, সেটা হচ্ছে হিসাব সমীকরণের মাধ্যমে আমরা কিভাবে ব্যাখ্যা দিতে পারি। আচ্ছা, এখানে লেখা হয়েছে, দেখো বিকল্পভাবে লেনদেন চিহ্নিতকরণ এবং হিসাব সমীকরণ ভিত্তিক ব্যাখ্যা। একটু আগে আমরা লেনদেন হওয়ার দুটি শর্তকে ব্যাখ্যা হিসাবে রেখেছিলাম, আর এখন যে প্রেজেন্টেশনটা দেখানো হচ্ছে সেটা আমরা হিসাব সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা দিব। হিসাব সমীকরণের কোন কোন উপাদানে পরিবর্তন হয়েছে সেটাকে ব্যাখ্যা হিসাবে রাখবো। ঠিক আছে, প্রথম 3টা কলাম সেম থাকবে প্রেজেন্টেশনে, শুধুমাত্র ব্যাখ্যার ক্ষেত্রে লেখাগুলা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানেও লেনদেন চিহ্নিতকরণের জন্য 4টা কলাম বিশিষ্ট একটা ছক করতে হবে। প্রথমে তারিখের কলাম, দ্বিতীয়টা ঘটনার কলাম, এবং তৃতীয়টা লেনদেন কিনা সেটার কলাম, এবং লাস্টে কি কলাম রাখবো? হিসাব সমীকরণ ভিত্তিক ব্যাখ্যা
আর হিসাব সমীকরণটা আমরা উল্লেখ করে দিব। দেখো এখানে লাল কালি দিয়ে উল্লেখ করেছি, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ হচ্ছে এ, আর সমান সমানের পরে হচ্ছে দায় হচ্ছে এল, প্লাস মালিকানা সত্ত্ব হচ্ছে ও ই। আমরা সমীকরণটা উল্লেখ করে দেব। তাহলে আমাদের কাছে ব্যাখ্যাগুলো লিখতে সহজ হবে, কারণ কোন ঘটনার দ্বারা কোন কোন উপাদান পরিবর্তিত হচ্ছে সেটা আমরা মার্ক করতে পারবো। তাহলে আমরা তারিখ অনুযায়ী প্রশ্ন থেকে ঘটনাগুলো উঠাবো এবং সেখানে দেখব যে এই ঘটনাটি লেনদেন হওয়ার দুইটা শর্ত পূরণ করেছে কিনা। তাহলে দুইটা শর্ত পূরণ করে থাকলে আমরা সেগুলোকে লেনদেন হিসাবে লিখব। তারপর আমরা লেনদেন হিসাবে লেখার পর আমরা সমীকরণ ভিত্তিক ব্যাখ্যা দিতে গেলে সেখানে আমরা দেখব এই ঘটনা দিয়ে হিসাব সমীকরণের কোন কোন উপাদানে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটা আমরা লিখে দিব। ঠিক আছে, প্রথম আমরা দেখব লেনদেন হওয়ার জন্য দুইটা শর্ত পূরণ করেছে কিনা, অর্থাৎ ঘটনাটি অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে কিনা এবং এর দ্বারা প্রতিষ্ঠানের তাৎক্ষণিক আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা। এই দুইটা শর্ত যখন পূরণ করবে আমরা সেটাকে লেনদেন হিসাবে লিখে ফেলবো। আর যে ক্ষেত্রে কোনো ঘটনা এই দুইটা শর্ত পূরণ করবে না, আমরা লিখব লেনদেন নয়। তারপর এইভাবে লেখার পর যদি আমাদের প্রশ্নে বলে হিসাব সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করো, তখন আমরা হিসাব সমীকরণ ভিত্তিক ব্যাখ্যাটা এখানে দেখাবো। তাহলে লেনদেন কেন এটা লেনদেন এবং হিসাব সমীকরণের কোন কোন উপাদানে এটি পরিবর্তন এনেছে সেটা আমরা শুধু এখানে ব্যাখ্যা হিসাবে দেখাবো। তাহলে আমরা তারিখ 2011 জুলাইয়ের 2 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20, 25, 26, 28 প্রত্যেকটা ঘটনা লিখে ফেলবো এবং সেখান থেকে প্রিভিয়াস স্লাইডে আমরা যে কোন কোনগুলো লেনদেন সেটাও আমরা লিখেছি, সেই হিসাবে লেনদেনগুলোকেও চিহ্নিতকরণ করে ফেলবো, আর যেগুলো লেনদেন নয় সেটাও লিখে ফেলবো। এখন শুধু ব্যাখ্যা লেখার ক্ষেত্রে আমরা সমীকরণকে গুরুত্ব দিই। আচ্ছা, প্রথম ঘটনা, করিমের কাছ থেকে ধারে পণ্য ক্রয় 15,000 টাকা, এটা লেনদেন ছিল, তাই না? লেনদেন কেন লেনদেন আমরা হিসাব সমীকরণের মাধ্যমে এখন ব্যাখ্যা দিব। এই ঘটনাটি দ্বারা বা এই লেনদেন দ্বারা প্রতিষ্ঠানে কি কি পরিবর্তন হয়েছে দেখো তো। ধারে পণ্য ক্রয়ের ফলে, দেখো ধারে পণ্য ক্রয় করায় পাওনাদার অর্থাৎ দায় এল বৃদ্ধি পেয়েছে এবং ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব ও ই হ্রাস পেয়েছে। তাহলে এল বৃদ্ধি এবং ও ই হ্রাস, এই ঘটনাটি দিয়ে হিসাব সমীকরণের এই দুইটা উপাদানে পরিবর্তন এসেছে। আর এটা দেখো হিসাব সমীকরণের শুধুমাত্র ডান দিকেই পরিবর্তন এনেছে, সমান সমান চিহ্নের ডান দিকে পরিবর্তন এনেছে। একে তো দায় প্লাস আর মালিকানা সত্ত্ব মাইনাস, প্লাসে মাইনাসে হয়ে যাবে 0, আর সম্পদের সাইডে তো কোনো পরিবর্তন হয়নি, আগে থেকেই 0, তাহলে 0 সমান 0 হয়ে গেল, হিসাব সমীকরণ প্রমাণিত হয়ে গেল। তাহলে এইভাবেই কোনো একটা লেনদেন কিন্তু সমীকরণের উভয় পক্ষকে সমান হিসাবে দেখায়। ঠিক আছে, এবং হিসাব সমীকরণকে এভাবে প্রভাবিত করে। তাহলে আমরা বুঝবো যে ঘটনাটি লেনদেন সঠিকভাবে। 10 তারিখে বলেছে মিতুলের কাছে ধারে পণ্য বিক্রয় 35,000 টাকা, এটাও লেনদেন ছিল। কেন লেনদেন? বিক্রয় করার ফলে দেখো ব্যাখ্যাটা দেখো, ধারে পণ্য বিক্রয়ের ফলে দেনাদার অর্থাৎ সম্পদ এ বৃদ্ধি এবং বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি। এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং ও ই বৃদ্ধি পেয়েছে। আমরা সমীকরণটা আবার দেখি, সম্পদ মানে এ বৃদ্ধি পেয়েছে এবং সমান সমান চিহ্নের পরে মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পেয়েছে। তাহলে সমান চিহ্নের আগে যেই পরিমাণ টাকা ছিল সমান চিহ্নের পরেও সেই পরিমাণ টাকাই বসেছে। সম্পদও বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, দুই সাইডই সমান হয়েছে। তাহলে এটা এইভাবে আমরা ব্যাখ্যা দিব। এই লেনদেনটা উভয় পক্ষকে সমান হিসাবে দেখিয়েছে। 15 তারিখ করিমকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে, এটাও লেনদেন ছিল। 10,000 টাকা পরিশোধ করার কারণে কি হয়েছে দেখো, নগদ অর্থ পরিশোধ করায় নগদ সম্পদ এ হ্রাস এবং পাওনাদার অর্থাৎ দায় হ্রাস এল হ্রাস, তাই না? তাহলে এটা কিন্তু হিসাব সমীকরণের দুই সাইডেই পরিবর্তন এনেছে, এ মাইনাস হয়েছে এবং এল মাইনাস হয়েছে, তাহলে দুই সাইডেই পরিবর্তন এনেছে। তাহলে এই যে প্রভাবটা বিস্তার করেছে লেনদেনটা, এই প্রভাবটা আমরা এখানে দেখিয়ে সেটাকে ব্যাখ্যা হিসেবে রাখবো। অর্থাৎ নগদ অর্থ পরিশোধ করায় নগদ সম্পদ হ্রাস এবং পাওনাদার অর্থাৎ দায়ও হ্রাস পেয়েছে, তাই না? করিম আমাদের কাছে পাওনাদার ছিল 2 তারিখে, পাওনাদারও হ্রাস পেয়েছে। তাহলে এটা হিসাব সমীকরণ ভিত্তিক একটা ব্যাখ্যা হলো। 20 তারিখ মিতুলের কাছ থেকে পাওয়া গেল 25,000 টাকা, এটা লেনদেন, আমরা চিহ্নিত করেছি এটা লেনদেন। আর মিতুলের কাছ থেকে টাকা পাওয়ার কারণে আমাদের কি কি পরিবর্তন হয়েছে হিসাব সমীকরণে, ব্যাখ্যাটা দেখো। নগদ অর্থ প্রাপ্ত হওয়ায় নগদ সম্পদ এ বৃদ্ধি এবং দেনাদার অর্থাৎ সম্পদ এ হ্রাস। এখানে দুইটাই হ্রাস বৃদ্ধি কিন্তু একদিকেই হয়েছে, একবার এ বৃদ্ধি পেয়েছে একবার এ হ্রাস পেয়েছে, প্লাসে মাইনাসে হয়ে গেল 0। কিভাবে? আমরা সমীকরণে যাই, সম্পদ নগদ টাকা পেয়েছি, একবার সম্পদ
এ প্লাস হয়েছে, তাই না? আমরা কি পেয়েছি? মিতুলের কাছ থেকে 25,000 টাকা পেয়েছি, প্লাস 25,000। আবার দেনাদার 25,000 টাকা কমে গেছে, দেনাদার যেহেতু সম্পদ, তাহলে মাইনাস 25,000। প্লাসে মাইনাসে হয়ে গেল 0। আর সমান চিহ্নের ডান দিকে কোনো পরিবর্তনই হয়নি, আগে থেকেই 0 ছিল। তাহলে 0 সমান 0। দেখো মালিকানা সত্য এবং দায় যে পরিমাণ হয়েছে, সম্পদ পরিবর্তিত হয়ে প্লাসে মাইনাসে 0 হয়ে গেছে। তাহলে উভয় পক্ষই সমান হয়েছে। তাহলে এই লেনদেনটা হিসাব সমীকরণের শুধুমাত্র এই উপাদানে হ্রাস বৃদ্ধি করিয়ে পরিবর্তন ঘটিয়েছে। 25 তারিখ, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 7,000 টাকা। আচ্ছা, এর ব্যাখ্যাটা কিভাবে দেখানো হয়েছে? লেনদেন এটা আমরা আগেই চিহ্নিতকরণ করেছি, কারণ প্রতিষ্ঠান থেকে টাকা যদি মালিক ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে থাকে, প্রতিষ্ঠানের টাকা কমে যায় আর মালিকানা সত্ত্ব কমে যায়। এখানে লেখা আছে, দেখো, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করায় নগদ সম্পদ এ হ্রাস এবং মালিকানা সত্ত্ব ও ই হ্রাস। তাহলে কি হলো? সমীকরণের ডান দিকে এবং বাম দিকে দুইটাই মাইনাস ফিগার আসলো সমান অ্যামাউন্টের। 7,000 টাকা সম্পদ হ্রাস পেয়েছে মাইনাস এ এবং 7,000 টাকা মূলধন হ্রাস পেয়েছে ও ই মাইনাস ও ই, তাই না? তাহলে এখানে এই দুইটা উপাদানে প্রভাব বিস্তার করেছে এই লেনদেনটি। এরপরে 26 তারিখ, বোনের বিয়েতে নিজস্ব তহবিল হতে খরচ 12,000 টাকা। এটা লেনদেন নয়। ঘটনাটি যেহেতু লেনদেন নয়, তাহলে হিসাব সমীকরণে এর কোনো প্রভাব নেই। যেহেতু আমরা প্রথমেই চিহ্নিত করেছি এটা লেনদেন নয়, তাহলে হিসাব সমীকরণে এটা কোনো প্রভাব বিস্তার করবে না, কারণ এটা ব্যবসা প্রতিষ্ঠানের কোনো লেনদেন নয়, তাই না? এই কারণে আমরা এটা লেনদেন নয় হিসেবে চিহ্নিত করেছি, আর এখানে হিসাব সমীকরণ কোনো প্রভাবিতই হবে না। 28 তারিখেরটাও সেম, যেহেতু এটি লেনদেন নয়, তাহলে সেটাই ব্যাখ্যা দেওয়া হয়েছে, ঘটনাটি লেনদেন নয় বলে হিসাব সমীকরণে এর কোনো প্রভাব নেই। আমরা এইভাবেই হিসাব সমীকরণ ভিত্তিক ব্যাখ্যা দিব। তা আশা করি তোমরা দুটো প্রেজেন্টেশনই, দুটো ছকই, একটা হচ্ছে নরমাল ছক যেটা ছিল কারণ বা ব্যাখ্যা, দুটো শর্তকে আমরা ব্যাখ্যা হিসেবে দেখেছি, এটাও সহজভাবে বুঝতে পেরেছো। এবং হিসাব সমীকরণ ভিত্তিক যে ব্যাখ্যাটা দেখানো হয়েছে এটাও অনেক বেশি সহজ। তোমরা যদি সঠিকভাবে ঘটনাটিকে লেনদেন হিসেবে চিহ্নিতকরণ করতে পারো এবং হিসাব সমীকরণের পক্ষগুলোকে কোন কোন উপাদানে সেটা পরিবর্তন করতে পেরেছে সেটা যদি ধরতে পারো বা বুঝতে পারো, তাহলে সেটাই তোমরা ব্যাখ্যা হিসাবে সঠিকভাবে দিয়ে দিবে। তাহলে দেখবে সম্পূর্ণ প্রেজেন্টেশনটাই তোমাদের সঠিক হয়েছে। ঠিক আছে? তাহলে এই ছক দুটো তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। এই ধরনের ঘটনা থাকলে কিভাবে আমরা ব্যাখ্যা দিব, লেনদেন হিসেবে চিহ্নিতকরণ করব, কিভাবে একটা প্রেজেন্টেশন করব, পূর্ণ প্রেজেন্টেশনটা এই ছকের মাধ্যমে করতে হবে, সেটা আমরা শিখে ফেলবো। আজকের ক্লাস থেকে শিখে ফেলেছি অলরেডি। তো তোমরা তোমাদের বই থেকে এই ধরনের উদাহরণ বা অনুশীলনী যেগুলো পাবে সেগুলা নেক্সট ক্লাসের আগ পর্যন্ত প্র্যাকটিস করে ফেলবে। ঠিক আছে? তাহলে পরীক্ষায় তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ হয়ে যাবে। তো আশা করি আজকে আমাদের ক্লাসে যে আলোচনাটা ছিল, আলোচ্য বিষয়টা ছিল, সেটা সবাই ভালোভাবে ক্যাচ করতে পেরেছো। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।